বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ রণজয় তার মাকে নিয়ে বসু মল্লিক বাড়িতে আসে এবং বসু মল্লিক বাড়িতে ঢোকবার সময় অর্থাৎ রণজয় যাকে সাজিয়ে নিয়ে এসেছিল মা হিসাবে, সেই মা কিন্তু নিজের শাড়িতেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল এবং তার মুখ থেকে বেরিয়ে আসে ও ক্রাইসিস। এই কথাটা শুনে তো বসু মল্লিক বাড়ির সবাই অবাক যে একজন হিন্দু বাড়ির মহিলার মুখ থেকে হঠাৎ করে খ্রিশ্চান দেবতার নাম উঠে আসছে। তখন তারা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কি হলো। তখন রণজয়ের মা বলতে থাকে যে আসলে আমার শাড়িতে পাটা আটকে গিয়েছিল এবং আমি দুগ্গা দুগ্গাই বলতে গিয়েছিলাম। আসলে প্রথমে তো সবার আগে ঠাকুরের নামটাই মুখে আসে না। কিন্তু সুধা সেখানে প্রশ্ন করে বসে রণজয়কে যে আপনি তো অন্য কিছু বলছিলেন। তখন রণজয় বলছে যে ও ক্রাইসিস, এই কথাটাই শুনতে পেয়েছেন তো। আসলে বিশ্বাস করবেন না, এত বছর তো মা বিদেশেই থেকে এসছে, আর মা কোথাও না কোথাও সে খ্রিশ্চান খুব মানে, সে প্রভু যিশুকে খুব মানে, তার জন্যেই তার মুখ থেকে অনেক সময় এই কথাটা বেরিয়ে আসে। ওসব নিয়ে আপনি কিছু মনে করবেন না। তখন বলবে যে আসলে সব ঠাকুরই তো সমান না আমাদের কাছে, তাই জন্য মা ভুল করে মুখ থেকে বলে ফেলে। সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও ঝিনুক আর সুধার মনে তো একটা প্রশ্ন তৈরি হতেই থাকে যে সবটাই কি রণজয় ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দেখতে পাওয়া যায় যে সেই মহিলা বাড়িতে ঢোকবার পর থেকেই কিছু অদ্ভুত আচরণ, কিছু অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করে এবং কোথাও না কোথাও রণজয় বুঝতে পারে যে কোথাও না কোথাও যে তাকে হয়তো ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রণজয় প্রত্যেকবারেই তাকে আস্তে আস্তে একটাই কথা বলে যে দেখুন, আপনি যেই আচরণটা করছেন, যেইভাবে কথাবার্তা বলছেন, আমি কিন্তু তাহলে আপনার পয়সা কাটতে বাধ্য হব। এবং তিনি তখনই আবার চুপ করে যান। অন্যদিকে তাদের বাড়ি এবং তাদের পুরনো সব কথাবার্তা নিয়ে কাননবালা দিদি কথা বলতে শুরু করেন, যে অর্থাৎ রণজয়ের যে বাবা ছিলেন, অনেক ছোটবেলায় তাকে দেখেছেন এবং তার বাবার একটা বোনও ছিল। এই সমস্ত কথা প্রসঙ্গে যখন কথা উঠে আসে তখন বুঝতে পারে যে এইসব তো তারা কিছুই জানেন না এবং সে মহিলাও কিছু ভুলভাল প্রসঙ্গ তুলে নিয়ে আসে। অর্থাৎ রণজয়ের মা কিছু ভুলভাল কথাবার্তা বলতে শুরু করলে রণজয় তাকে আবারও বোঝায় যে আপনি চুপ করুন, আমি কথা বলছি, এবং রণজয় আবারও সেই সমস্ত কথাকে ম্যানেজ করবার চেষ্টা করে। অন্যদিকে ঝিনুক আর সুধা বুঝতে পারে কোথাও না কোথাও যে এত প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নের জেরে হয়তো রণজয় মিথ্যাটাকেই বারবার সকলের সামনে বলে ফেলছে এবং এই মিথ্যা বলতে গিয়ে কোথাও না কোথাও আবারও হয়তো সে ফাম্বেল করে উঠতে পারে। তাই জন্য সে আর সুধা ঠিক করে যে না, তারা দুজনে মিলে এখন এমনভাবে রণজয়কে চেপে ধরবে যেখান থেকে রণজয়ের মিথ্যাটা সরিয়ে বা সত্যিটা সামনে আসতে বাধ্য হবে। কিন্তু তেজ সেখানে বাধা হয়ে দাঁড়ায়। তেজ বলে যে না, তোমরা এসব কোনো কিছুই করবে না, আমি আছি, আমি সবটা দেখছি। এরপরে তেজও সেখানে একে একে প্রশ্ন শুরু করে যে তুমি বিদেশ থেকে ঠিক কবে ফেরত এলে। রণজয় জানায় যে আমি তো দশমীর দিনই আসি। তখন বলবে ও আচ্ছা, দশমীর দিন আসো। এবং যাকে মা সাজিয়ে নিয়ে এসেছিল সেও জানায় যে আমার ছেলে কাজে কর্মে খুব ব্যস্ত থাকে, আসলে বিজনেসের কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে আসবার সময়টুকু পর্যন্ত পাচ্ছিল না, তাই সে বিজয়াতেই আসে। এবং তার ট্যাটু নিয়েও প্রশ্ন ওঠে এবং ট্যাটু নিয়ে প্রশ্ন উঠতেই রণজয়ের মনে এই কোয়েশ্চেনটা উঠে আসে, তার মানে তেজকেও ঝিনুক হয়তো সমস্তটা বলে ফেলেছে। তাই জন্য তেজও এখন এই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। রণজয় নিজের মনে মনে ঠিক করে নেয় যে ঠিক আছে, আমি এত সহজে ধরা তো পড়বই না, আমাকেও কোনো না কোনোভাবে সমস্ত কিছু সাজিয়ে উত্তরটা দিতে হবে। এবং সে জানায় যে সে ইন্টারনেট দেখে সেই ট্যাটুটা করে, আসলে তার ইন্টারনেটে একবারে দেখেই সেই ট্যাটুটা ভালো লেগে যায়, সেই কারণে এই ট্যাটুটা সে করে। কোথাও না কোথাও আবারও তাদেরকে মার দেয় রণজয়, অর্থাৎ তাদের সেই প্রশ্নের ফাঁদেই নিজেকে কোনোভাবেই সে ধরা দিয়ে উঠতে পারে না এবং তারাও তাকে ধরতে পারে না। এবং তেজের মনে হয় যে না, রণজয় হয়তো সে সত্যি কথাই বলছে, অযথা ঝিনুক এবং সুধা তারা দুজনে মিলে তার উপরও সন্দেহ তৈরি করছে। এরপরে সেখানে বড় মা এবং মেজো মা দুজনে মিলে রান্নাঘর থেকে চা, সিঙ্গারা, মিষ্টি সমস্তটাই নিয়ে আসে। আর ইন্দ্রজিৎ বাবু, সে তো তার মেয়ের অত বড় বাড়িতে বিয়ে দেবে বলে একদম আনন্দে আত্মহারা। তাদের এত বড় বাড়ি, তাদের এত জমি, বিঘা বিঘা জমি, তাদের এত টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বিদেশে সেটেলমেন্ট, এইসব ভেবে তার মাটিতে তো পাই পড়ছে না। কিন্তু কাননবালা দেবী তাকে বোঝায় আর একটা বারও যদি সেই ধরনের প্রশ্ন করে তবে কিন্তু সে তাকে ক্ষমা করবে না। তাই ইন্দ্রজিৎ বাবু সেখানে চুপ করে যায়।
খাবার দাবার নিয়ে আসার পরে তাদেরকে আমন্ত্রণ করা হয় এবং তাদের খাবার টেবিলে বসিয়ে বলা হয় যে আপনারা কিন্তু প্রথম মিষ্টি মুখ দিয়েই শুরু করুন। এত খাবার দেখে, এত ভালো ভালো মিষ্টি দেখে ভাড়া করা রণজয়ের সেই মা তো একদম অবাক এবং সঙ্গে সঙ্গে সে দুটো সিঙ্গারা নিজের হাতে তুলে নেয়। এবং এই কাণ্ডটি করবার পর থেকেই রণজয়ের তো মাথা একদম হেট হয়ে যায়। অন্যদিকে বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক, তারা ভাবে আবার কেমন তর, যাদের নিজেদের এত বড় বাড়ি তারা কিনা এই বাড়িতে এসে খাবার দেখে এরকম করছে। সুধা তো বলেই বসে যে ওনার মনে হয় সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। রণজয় লজ্জায় সমস্তটা ম্যানেজ করে এবং হেসে বোঝানোর চেষ্টা করে যে আসলে আমার মায়ের ভীষণই পছন্দ, কিন্তু বাবা এইসব তেলে ভাজা ঠেলে ভাজা একদম খেতে দিতে পছন্দ করে না। তাই মা যখন দেখতে পেয়েছে আর নিজেকে আটকাতে পারেনি। মা আস্তে আস্তে খাও। অন্যদিকে সেই মহিলা তো গোক গ্রসে খেতে থাকে। রণজয় বাধ্য হয়ে বলে যে মা আস্তে খাও, নালে পরে বিষম লেগে যাবে। এরপরে সেই মহিলা বুঝতে পারে যে সে অতিরিক্ত করে ফেলছে এবং তার জন্য তাকে না শাস্তি পেতে হয় পরে। এরপরে বলে যে কই মাসিমা, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে আসুন, দেখি একবার। রেশমিকে তো তৈরি করছিল সেখানে তার দিদি। দিদি তাকে তৈরি করে বলে যে আজ রেশমি তোকে ভীষণ সুন্দর লাগছে। অন্যদিকে বাড়ির ছোট বউ সে কিন্তু সেখানে আসে এবং এসে রেশমিকে দেখে বলবে যে বাহ রেশমি, তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে। রেশমিকে নিয়ে নিচে যাওয়া হয় এবং নিচে আসার পরেই সঙ্গে সঙ্গে সে ভাড়া করা রণজয়ের মা রেশমিকে আদর না করে সেখানে রেশমির দিদিকে আদর করে এবং বলে যে বাহ তোমাকে তো ভীষণ সুন্দর দেখতে। এই কথা শোনা মাত্রই তো সে একদম অবাক এবং বাড়ির প্রত্যেকটা মানুষও অবাক। তখন রণজয় বোঝায় যে আরে উনি নয়, রেশমি তো এখানে দাঁড়িয়ে রয়েছে। তখন বলবে যে আরে না না, আমি জানি, আমি মজা করছিলাম আসলে। ইন্দ্রজিৎ বাবু তো বলেই বসবে যে বাবা দিদি আপনি তো খুব রসিকতা করেন। এবং এই রসিকতার পাশাপাশি রণজয় কিন্তু বারে বারেই বোঝায় যে আপনার এই অ্যাক্টিং কিন্তু ওরা ধরে ফেলবে, তাই আপনি কেন এই ধরনের কথাবার্তা বলছেন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে এবারে প্রত্যেকেই চায় যে বিয়ের এই শুভ কাজ আর ফেলে রাখাটাও উচিত নয়। বিয়ের এই শুভ কাজ তাদের তাড়াতাড়ি যতটা সম্ভব করে ফেলা উচিত। তাই সামনের বছরের মধ্যেই চায় কাননবালা দেবী যে তাদের দুহাত একদম চার হাতে পরিণত করতে। তখন তার মা রণজয় বলবে যে হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই। অন্যদিকে রণজয় তো তাকে শিখিয়ে নিয়েই এসেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই মাস হলে এই মাস, অর্থাৎ এই সপ্তাহ যদি হয়ে যায় কোনো অসুবিধা নেই, সেই রকমই কথা যাতে বলে। অন্যদিকে তাকে ধাক্কা মারায় তো তার বিষম লেগে যায় এবং সে জানায় যে না না, আমি কিছু বলতে চাই, আসলে আমার ছেলের 17.5 শুরু হচ্ছে। তখন তো সকলেই অবাক, 17.5 মানে? তখন বলবে যে না, 17.5 দশা শুরু হচ্ছে। এই দশাটা চলাকালীন অনেক দিন বাদেই কিন্তু বিয়ের সমস্ত শুভ কাজ শুরু হতে পারে। তখন কাননবালা দেবী বুঝতে পারে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, এই দশা চলাকালীন তো এত তাড়াতাড়ি বিয়ে হয় না, এই দশা অনেক দিন ধরে চলতে থাকে। না না, তাহলে তো নিশ্চয়ই কোনো উপায় আমাদেরকে বার করতেই হবে। সুধা এবং ঝিনুকের তো বারবার করেই আপত্তি থাকে এই বিয়েটা রণজয়ের সাথে দেওয়ার জন্য এবং তাদের এই শক্ত এই চিন্তাভাবনাকে শক্তপোক্ত করবার জন্যেই কিন্তু সেখানে তারাও আপত্তি জানাতে থাকে এবং বলে যে না না, এত তাড়াতাড়ি বিয়ে কী করে সম্ভব হতে পারে। অন্যদিকে তেজ সুধার হাত ধরে নিয়ে গিয়ে বলে যে দেখো, আমার মনে হচ্ছে তোমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে, তোমরা অযথা ভুল মানুষকে সন্দেহ করছো। আমার মনে হয় এই সমস্ত দায়িত্বটা সুধা ম্যারেজ বিউরোরই নেওয়া উচিত। তখন সুধা আর কিছু বলতে পারেন এবং সুধা নিজের মনে মনে ঠিক করতে থাকে যদি তুমি সেই অপরাধী হও তোমাকে তো নিশ্চয়ই ধরবো, কিন্তু সেই ধরবার জন্য আমার যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ততটা তাড়াতাড়ি করবারই চেষ্টা করব এবং বাধ্য হয় সে সেই সব প্রস্তাবে রাজি হতে। অন্যদিকে তেজ সুধাকে বলে যাও, রণজয়ের জন্য যে উপহারটা রাখা আছে সেই উপহারটা নিয়ে আসো। কোনো কথা না বাড়িয়ে সুধা তো উপরে চলে যায় এবং সেই উপহারটা নিয়ে আসে। ঝিনুক তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং ঝিনুকের এই অস্থিরতা দেখে সমুদ্রও তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে ঝিনুক, তোমাকে এত অস্থির কেন দেখাচ্ছে? তোমাকে দেখে মনে হচ্ছে যে কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছে। ঝিনুক তাকে শুধু এইটুকুনি বলে যে একটা বড় সমস্যা তো তৈরি হয়েছে, আমি সেটাকে নিশ্চয়ই ঠিক করিয়ে তারপরেই শান্তি পাবো। অন্যদিকে দেখতে পাওয়া যায় যে তাদেরকে তো একসাথে
আশীর্বাদ করা হয় এবং আশীর্বাদ করার পরে ঠিক করা হয় যে এই সপ্তাহে তাদের বিয়ে হয়ে যাবে এবং তাকে তেজ একটা উপহার হিসাবে ঘড়ি দেওয়ার এবং ঘড়িটা সে নিজের হাতেই পরিয়ে দেয় এবং রণজয়কে জিজ্ঞাসা করে কি তোমার পছন্দ হয়েছে তো? রণজয় জানায় যে হ্যাঁ দাদা, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ তো জানানো হয় এবং তারা তো সেখান থেকে আশীর্বাদের পরে চলেও যায়। অন্যদিকে ঝিনুক তো এই সমস্তটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখন সুধা তাকে জানায়, ঝিনুক তোকে চিন্তা করতে হবে না, আমি ওই ঘড়ির মধ্যে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি এবং এই সমস্ত কিছুর সাথে কিন্তু আশুতোষবাবুও রয়েছেন এবং আশুতোষবাবুরও মনে হয়েছে যে তাদের সাথটা দেওয়া উচিত এবং এই জিপিএস ট্র্যাকারের দ্বারাই কি তবে রণজয়কে ধরাটা সহজ হয়ে যাবে? অন্যদিকে তেজ কি সাথ দেবে সুধা ও ঝিনুকে? জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটাকে অলওয়েজ ক্লিক করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।